পর্ব ৩৫ ঘরে ফেরা। অফকোর্স আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে কেন এলে? একগাল হেসে নীল আদ্রিতাকে মুগ্ধ চোখে জিজ্ঞেস করলো। এর আগে নীলের প্রতি আদ্রিতার এমন সংবেদন, ওর জন্যই আদ্রিতা হন্তদন্ত হয়ে উপরে এসেছে। নীলের ভালো লাগছিল ভেবে যে ওর প্রতি আদ্রিতার মনোভাব ক্রমশ নরম হচ্ছে। এই আদ্রিতাকে নীলও আগে দেখেনি, কিন্তু এই আদ্রিতা নীলের অচেনা নয়, কারণ একেই তো ভালোবেসেছিল ও। ভালোবাসার মানুষের থেকে ভালোবাসা পাওয়ার জন্যই তো অপেক্ষা করেছিল নীল। দেখো না, প্রবীর বাবুর সঙ্গে মিটিং সারতে দেরি হয়ে গেল। উনি আজকের জন্য ক্ষমা চাইলেন, আর কাগজপত্রের কিছু ফর্মালিটিস মেটানোর ছিল। বলতে বলতে লিফট থেকে প্রিয়াঙ্কাও বেরিয়ে এলো। ওদের দুজনকে একসাথে দেখে প্রিয়াঙ্কা আদ্রিতাকে বলল, দেখলি, বলেছিলাম না তুই বেকার দুশ্চিন্তা করছিস, নীলদার কিছু হয়নি। প্রিয়াঙ্কার কথা শুনে নীল বুঝতে পারলো আদ্রিতা ওর জন্য এতক্ষণ টেনশন করছিল, আর তাই ওর খোঁজ নিতে উপরে এসেছিল। এই শুনে নীল খুশি হলো। তুমি এই দুদিন কোথায় ছিলে? আদ্রিতা কৌতূহল নিয়ে প্রশ্ন করলো। নীলের প্রতি এখন বেশ কনসার্ন আদ্রিতা। আমি একটা জব জয়েন করেছি আদ্রিতা, স্যালারিটা বেশ ভালো, ওরা আমাকে থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে। বেশ তাড়াতাড়ি জবাব দিল নীল। আদ্রিতা বেশ আশ্বস্ত হলো নীলের উত্তর শুনে। ওর মনে হলো অবশেষে নীল নিজের জীবনের ব্যাপারে ভাবছে, ও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আদ্রিতা হাসি মুখে বলল, এটা তো দারুণ খবর। মনে মনে আদ্রিতা নীলকে শুভ কামনা জানালো, যেন শান্তি পেল আদ্রিতা। কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই আর শান্ত থাকতে পারল না। নীলের সাজানো এই মিথ্যেগুলো শুনে ও হেসে ফেলল। রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিইও নাকি নিজের জন্য চাকরি খুঁজে পেয়েছে। কিন্তু নিজেকে সংযত করে নিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো প্রিয়াঙ্কা, পাছে আদ্রিতা কোনো সন্দেহ করে আবার। আদ্রিতা এবার নীলকে জিজ্ঞেস করলো, নীল, তাহলে তুমি বাড়ি ফিরবে কবে? নিজের প্রশ্নে নিজেই খানিকটা অপ্রস্তুত হয়ে গেল আদ্রিতা। দুদিন আগেই নীলকে সহ্য করতে পারত না সে, আর এই দুদিন নীলের থেকে দূরে থেকে ও এখন নীলকে যেন চোখে হারাচ্ছে। আমি তোমায় জানাচ্ছি, এখন একটু ব্যস্ত আছি, নতুন নতুন জয়েন করেছি তো, তাই কাজের প্রেশার আছে। তাছাড়া এদিক ওদিক ছুটতেও হচ্ছে। এই তো আজ যেমন বসের জন্যই তো এখানে ফ্ল্যাট কিনতে আসতে হলো। উনি খুব ভালো মানুষ, আমারও খুব খেয়াল রাখেন। বানিয়ে বানিয়ে কথাগুলো বলে নীল এই লুকোচুরি খেলাটা শুরু করলো। নীলের কথা শুনে আদ্রিতার যেন মন কেমন করে উঠল। সেদিন তুমি আমাদের জন্য তোমার প্রাণ বাজি রাখলে কেন? বিজন যদি কিছু করে ফেলতো, এত রিস্ক নেওয়ার কি দরকার ছিল? যদি কোনো বিপদ হতো, পুলিশ তো ছিলই। আদ্রিতা অভিমানের সুরে বলল। নীল আদ্রিতার কানের কাছে এসে হেসে উত্তর দিল, কারণ আদ্রিতা সেন আমার একমাত্র স্ত্রী। শেষ শব্দটা শুনে আদ্রিতার শরীর শিথিল হয়ে পড়ল। ও মনে মনে নিজেকে সমর্পণ করে দিল নীলের বাহু ডোরে। ও নীলের বিবাহিতা স্ত্রী। তীর তীর করে কাঁপছিল ওর ঠোঁটের আশপাশ। কৃতজ্ঞতায় ভরে যাচ্ছিল ওর হৃদয়ের হ্রদ। এই সময় হঠাৎ আদ্রিতার ফোন বেজে উঠল। ফোন ধরে বুঝতে পারলো ওর অফিস থেকে ফোন এসেছে, ওকে এক্ষুনি যেতে হবে। এমনিতেই এসব গোলমালে খানিকটা দেরি হয়ে গেছে ওর। সরি, আমাকে আজ অফিস যেতে হবে নীল, তুমি নিজের খেয়াল রাখবে তো? চোখ নামিয়ে লাজুক ভাবে জিজ্ঞেস করলো আদ্রিতা। খুশি হয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালো নীল, আর বলল, তুমিও। একগাল হেসে প্রিয়াঙ্কাকে নিয়ে আদ্রিতা দ্রুত লিফটে উঠে পড়ল। এমন সময় ডিরেক্টর স্যার এসে নীলকে জিজ্ঞেস করলেন, স্যার, আজ আপনি একবার আপনার নতুন অ্যাপার্টমেন্টটা দেখতে যাবেন না? নিচে সব স্টাফেরা ওয়েট করে আছে আপনার জন্য। সবাই খুব হ্যাপি যে আপনি আমাদের কাস্টমার। চলুন, আমরা সবাই মিলে আপনার নতুন ফ্ল্যাটে আপনাকে স্বাগত জানাই। কিছু পাওয়ার খুশিতে একটা গর্বের হাসি হাসল নীল। তারপর বলল, কেন যাব না, নিশ্চয়ই যাব, চলুন। নীলের জন্য অমলতাস অ্যাপার্টমেন্টের দামি কাঠের কারুকার্য করা
নীল ঠিক করলো আজ সে অফিস না গিয়ে ওর শ্বশুর বাড়ি যাবে আদ্রিতার সাথে দেখা করতে। সে কথা নীল আদ্রিতাকে জানালো। সেই খুশিতে আদ্রিতাও আর অফিস গেল না। সারা সকাল ধরে ও ঘর গুছলো, নীলের জন্য রান্না করলো। একসময় এই সব কাজ নীল করতো এই বাড়িতে, আর আজ হাওয়া উল্টো দিকে বইছে, তাই আদ্রিতা নীলের পছন্দ মতো সবকিছু সাজিয়ে রাখছিল। অনেক ফুল নিয়ে এসে ফুলদানিতে ভরে ঘরের কোনায় কোনায় রেখে দিল আদ্রিতা। সুগন্ধে ভরে উঠল নীলের পুরনো এই বাসস্থান। আদ্রিতা নিজেও ফ্রেশ হয়ে পারফিউম লাগিয়ে নীলের পছন্দসই রঙের পোশাক পরে রেডি হয়ে অপেক্ষা করতে থাকলো নিজের হাজব্যান্ডের জন্য। ওই অপয়া আবার এই বাড়িতে ঢুকবে? কেন আসছে আজ? সেই দিন যে খুব নাকুচু করে বলল আর কোনোদিন পা রাখবে না আমাদের বাড়িতে। তাহলে বিরক্ত হয়ে চিত্রা ওর মেয়েকে জিজ্ঞেস করলো, প্রণয়ের সাথে দেখা হলো? প্রণয় কিছু বলছে? তোরা তোদের বিয়ের ব্যাপারে কিছু ঠিক করলি? চিত্রা নীলের বিষয়ে কথা না বাড়িয়ে প্রণয়ের কথা জিজ্ঞেস করলো আদ্রিতাকে। চুল আছড়া ছিল আদ্রিতা। চুল বাঁধা হয়ে যাবার পর মায়ের দিকে ঘুরে সে বলল, প্রণয়ের ব্যাপারে আমি একদমই ইন্টারেস্টেড নই মা। আর হ্যাঁ, তুমি ভুল করছো, আমি নীলকে ডিভোর্স দেব না। চিত্রা অবশ্য এই উত্তর আশা করেনি। রেগে গিয়ে এক নাগাড়ে বলে চলল, নীল তোকে কি দিতে পেরেছে? কি পেয়েছিস তুই? এত বছর ধরে আমাদের অন্ন ধ্বংস করে ও কি রাজকার্য করেছে? একদিন নিজেকে বাজি রেখে তোকে বিজনের থেকে বাঁচিয়ে এনেছে বলে ও কি মাথা কিনে নিয়েছে? তোর সারা জীবনটাও নষ্ট করে দেবে আদ্রিতা, সাবধান করে দিচ্ছি। কেন তুই জেদ করছিস বলতো? আদ্রিতা ওর চিরুনি ড্রেসিং টেবিলের এক কোণে রেখে একটা ছোট্ট টিপ কপালের মাঝে দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, তুমি ভুলে যেও না মা, নীল সেদিন তোমাকেও বাঁচিয়েছে। ও, এখন এই সামান্য কারণে ওর কাছে আমায় মাথা নত করে থাকতে হবে বুঝি? কি বলতে চাস তুই? এই 2.5 বছরে নীল তোকে এতটুকু সুখ দিতে পেরেছে? আজ ফ্যামিলির অন্যান্য জামাইদের দেখ একবার, এক একজন সব কোটিপতি, দেশে বিদেশে তাদের সব ঘর বাড়ি, কত ক্ষমতা বলতো ওদের। আর এই ইউজলেস নীল, না আছে ক্ষমতা না আছে টাকা। নীলের কি আছে? তোর যেভাবে বাঁচা উচিত নীল তোকে সেটা কখনোই দিতে পারবে। কথা শেষ হলো না চিত্রার, তার আগেই বাড়ির সামনে একটা গাড়ি থামার শব্দ শুনতে পেল দুজনে। মা আর মেয়ের চোখ চলে গেল ঘরের খোলা জানলায়। আদ্রিতা খুব দ্রুত জানালার কাছে গিয়ে দেখলো একটা নিউ ব্র্যান্ডেড স্পোর্টস কার থেকে নীল নেমে আসছে। অজান্তেই আদ্রিতার মুখশ্রী ঝলমলে হাসিতে ভরে গেল। চোখে দামি সানগ্লাস, পায়ে দামি জুতো, হাতে চেইন দেওয়া মোটা ঘড়ি, গায়ে ব্র্যান্ডেড জ্যাকেট দেখে নীলকে প্রথমে চিনতেই পারল না চিত্রা। হতবাক হয়ে বলল, এটা নীল? দরজার সামনে এসে নীল সানগ্লাস খুলে ওর শাশুড়ি মায়ের দিকে চোখ মেরে বলল, হ্যালো শাশুড়ি মা, কি খবর? সবকিছু খাপে খাপ তো? খানিক ব্যঙ্গ করে কথাটা বলল নীল। ওর এই আচরণে চিত্রার পায়ের তলার মাটি কেঁপে উঠল। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষটাই নীল। এই মানুষটাই ওদের বাড়িতে ঘর জামাই হয়ে এত বছর কাটিয়েছে। দুদিনেই কি জগৎ ওলটপালট হয়ে গেল? কি উত্তর দেবে বুঝতে পারল না চিত্রা। ওর লোলুপ দৃষ্টি আটকে ছিল নীলের পরিহিত পোশাক আর দামি গাড়ির দিকে। অবাক হলেও মুখ বিকৃত করে মনে মনে চিত্রা বলল, যত সব ঢং, অসভ্য বাঁদর একটা। ততক্ষণে নীল ওদের হল ঘরে এসে ঢুকেছে। এই বাড়িতে ওর হাঁটা চলা যে আর আগের মতো নেই সেটা বুঝতে পেরে ও বেশ স্বস্তি পেল। যে সোফায় বসতে একসময় ওর কুণ্ঠা বোধ হতো, সেই সোফায় পায়ের উপর পা তুলে নীল কেত মেরে বসে পড়ল। আদ্রিতা অবাক হয়ে নীলকে জিজ্ঞেস করলো, তুমি গাড়ি কবে কিনলে? বলনি তো। নীল তার উত্তরে বলল, আরে গাড়িটা আমার বসের, আজ উনি ছুটিতে, তাই বস আমাকে একদিনের জন্য গাড়িটা দিলেন, আমিও তাই নিয়ে বেরিয়ে পড়লাম। আদ্রিতার কথাটা ঠিক বিশ্বাস হলো না। ও আরো কিছু ব্যাখ্যা আশা করছিল নীলের থেকে, কিন্তু ওদের মাঝে এসে চিত্রা বলল, ও তাই বলো, ওই গাড়ি কেনার মুরত যে তোমার নেই সে কথা আমাদের জানা। নির্লজ্জ, ও কিনবে নাকি গাড়ি? অন্যের গাড়ি নিয়ে কেত দেখাচ্ছে। আমি ভাবলাম বুঝি শেষে অন্তত নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছো, রেসপন্সিবল হয়েছো। সে কপাল তো আমার মেয়ে করেনি, আমাদেরই দুর্ভাগ্য। চিত্রার এই ফোড়ন কাটায় আদ্রিতা এম্বারেসড হয়ে পড়ল। মা, কি হচ্ছে কি এসব? চুপ করবে একটু? নীল এতদিন পর এসেছে বাড়িতে, সাথে সাথেই ওকে ঠেস মেরে কটু কথা না বললেই নয়। মাকে বোঝানোর ভঙ্গিতে বলল আদ্রিতা, এইসব কথা নতুন নয়,
নীলের দীর্ঘদিনের অভ্যাস আছে এই একই কথা শোনার। শুনতে শুনতে অভ্যস্ত হয়েই গেছিল নীল, তাই এখন আর কিছু যায় আসে না ওর। নীল নীরবই রইল। উল্টো শাশুড়ি মায়ের রঙ্গ তামাশা এনজয় করছিল নীল। ও যেন এসব দেখতেই এসেছে। আমাকে এখন চুপ করিয়ে কি হবে? তুই কিন্তু দেরি করে ফেলছিস আদ্রিতা, এই বলে দিলাম। একটা ইউজলেস। তুই কি ভাবছিস সামান্য চাকরি করেও কোটিপতি হবে? কেন নিজের জীবন নিয়ে ছেলেখেলা করছিস? তোকে প্রণয়ের সাথে দেখা করতে বললাম, তাও বলছিস নাকি ইন্টারেস্টেড নোস। প্লিজ আদ্রিতা, আমার কথা শোন। চিত্রা এক নিঃশ্বাসে বলে গেল কথাগুলো, কিন্তু আদ্রিতা যেন শুনলই না। ও তাকিয়েছিল নীলের দিকে। আজ নীলকে এত হ্যান্ডসাম লাগছে। আগে কখনো নীলকে এত স্মার্ট, বুদ্ধিদীপ্ত, চৌকস লাগেনি আদ্রিতার। নাকি আদ্রিতা কখনো নীলকে এইভাবে ভালো করে খেয়ালই করেনি? নীলের থেকে চোখ সরাতে ওর ইচ্ছা করলো না। ওর দিকে তাকিয়ে চিত্রাকে বলল, মা, তুমি থামবে? অনেক বড় হয়েছি আমি। আমার নিজের খেয়াল আমি রাখতে জানি। এত চিন্তা করো না আমাকে নিয়ে। নীল কেন ফিরে এলো এই বাড়িতে? ও কি আজ বলে দেবে ও আসলে কে? নাকি অন্য কোনো প্ল্যান আছে নীলের? আদ্রিতাকে নিয়ে যেতে এসেছে কি নীল? আদ্রিতা কি নিঃশর্তে নীলকে নিজের জীবনে ফিরিয়ে আনবে? চিত্রা কি মেনে নেবে? নাকি চিত্রাই প্রধান খলনায়িকার ভূমিকা নেবে এই গল্পে? পর্ব ৩৬, শাশুড়ি বনাম জামাই। আদ্রিতা, ও তো সত্যিই পুরোপুরি ইউজলেস। আমি তো বুঝতে পারছি না তুই কেন অপেক্ষা করছিস। তুই যদি ভাবিস ও কোনোদিনও বড় বিজনেসম্যান হতে পারবে, তাহলে তুই এখনো স্বপ্নের দুনিয়াতে বাস করছিস। বি প্র্যাকটিক্যাল। ওর দ্বারা কিছু হবে না। আমি তো তোকে প্রণয়ের সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলাম। সে কি তোর জন্য ঠিক ছিল না? এই বলে চিত্রা আদ্রিতার দিকে তাকালো এবং মুখ গোমড়া করে বলল, আমার তো ওই নীলকে দেখলেই মাথাটা গরম হয়ে যায়। তোমাকে আমার জীবন নিয়ে এত চিন্তা করতে হবে না মা। আমি ছোট বাচ্চা নই। আদ্রিতা বেশ রুক্ষভাবেই কথাটা বলল চিত্রাকে। আদ্রিতা দেখল ওর মা এখনো মুখ গোমড়া করে বসে রয়েছে, তাই বেশ বোঝানোর ভঙ্গিতে বলল, নীল এখন চাকরি পেয়ে গেছে মা, তাই আমি ওকে একটা সুযোগ দিতে চাই, যাতে ও নিজের জীবনটা বদলাতে পারে। এই কথা শুনে চিত্রা নীলের দিকে ঘৃণা চোখালো, কারণ সে বুঝতে পেরেছিল তার কোনো শুনবে না। সব রাগ গিয়ে পড়লো নীলের উপর। রাগের বশে নিজে জোরে মাটিতে ঠুকে নিজের ঘরের দিকে এগিয়ে গেল চিত্রা। আদ্রিতা, তুমি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাও না? নীল মুচকি হেসে আদ্রিতাকে জিজ্ঞেস করলো। আদ্রিতা খুব শান্তভাবে উত্তর দিল, আপাতত না। আমি ডিভোর্স দেবো কিনা সবটাই ডিপেন্ড করছে তোমার পারফরমেন্সের উপর। সত্যি বলতে ডিভোর্সের কথা শুনে আদ্রিতার মন নীলের জন্য অস্থির হয়ে উঠেছিল, তাই বেশ পরিষ্কার করে নিজের মনের কথা জানিয়ে দিয়েছিল নীলকে। কিন্তু ডিভোর্স দেব না শুনে নীল যদি নিজের লক্ষ্য থেকে সরে যায়। অনেক কষ্টে তো নীল এখন কাজ শুরু করেছে। আদ্রিতা নীলের মনোযোগ ডাইভার্ট করতে চাইল না, তাই এই আপাতত না কথাটি জুড়ে দিল আদ্রিতা। নীল মুচকি হাসলো, কিন্তু মুখে কিছুই বলল না। ও আসলে মনে মনে ঠিক করেই নিয়েছিল আদ্রিতা যাই ডিসিশন নিক সে তার সিদ্ধান্তের রেসপেক্ট করবে। কারণ যেদিন থেকে আদ্রিতা এবং নীলের বিয়ে হয়েছে সেদিন থেকেই পুরো সেন পরিবার আদ্রিতাকে অনেক কথা শুনিয়েছে নীলকে নিয়ে। এতদিন সেসব অপমান আদ্রিতা একাই সামলেছে। এতদিনে আদ্রিতা যদি হাঁপিয়ে যায়, তাই ওর ওপিনিয়নের রেসপেক্ট করাটাই উচিত বলে মনে করল নীল। আদ্রিতার চোখ বারবার নীলের চোখের দিকেই আটকে যাচ্ছিল। আদ্রিতা ঠিক কারণটা বুঝে উঠতে পারল না, কিন্তু এই প্রথমবার নীলকে দেখে হঠাৎ ওর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আলতো করে বলে উঠল, তোমার কি এখানেই বসে থাকতে ইচ্ছে করছে? ঘরে যাবে না? হঠাৎ আদ্রিতার মুখে এই কথাটা শুনে নীলের বুকের ভেতরটা কেঁপে উঠল। যেভাবে আদ্রিতা তাকে ঘরে যেতে বলল, এর আগে কখনোই বলেনি সে। নীল অনেক আশা নিয়ে তাকিয়ে থাকলো আদ্রিতার দিকে। আদ্রিতাও নীলের চোখে চোখ রেখে বলল, ঘরটা দেখে মনে হচ্ছে সামথিং ইজ মিসিং। মনে হচ্ছে অনেক দিন ধরে ঘরটা কেউ পরিষ্কার করেনি। কথাটা শুনেই ফিক করে হেসে ফেলল নীল। আদ্রিতারও হাসি পেল, কিন্তু কোনো মতে সে নিজের মুখের হাসি লুকানোর চেষ্টা করলো। তবে ঘরে ঢুকে দেখলো যে ঘরটার অবস্থা সত্যিই খুব খারাপ। আর কোনো কথা না বলে কোমরে গামছা বেঁধে সঙ্গে সঙ্গে ঘর পরিষ্কার করতে শুরু করলো নীল। অন্যদিকে চিত্রা নিজের ঘরে পায়চারি করছিল। হঠাৎই ওর ফোন বেজে উঠল।
মোবাইল স্ক্রিনের কলারে নামটা দেখেই সাথে সাথে ফোনটা তুলে নিল। হ্যাঁ দাদা, তুমি আসছো না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছে আসো। হ্যাঁ, লটারি তুমি পেয়েছো? কি, আমরা লটারি পাবো? কিভাবে? আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, দেখা করে কথা বলবো, রাখছি। ফোনটা রেখেই চিত্রা প্রায় আনন্দে লাফিয়ে উঠল। আদ্রিতার মামা মানে চিত্রার দাদা ফোন করেছিল। কিছুদিন আগেই সে ফোন করে তার কলকাতা আসার খবরটা জানিয়েছিল, কিন্তু তখন আসতে পারেনি। তবে এবার সে খুব শিগগিরই আসছে, তাও আবার কোনো বিশেষ কাজে। আদ্রিতার মামা খুব বড় লোক। দাদার সাথে কথা বলার পর চিত্রার মনে হলো খুব তাড়াতাড়ি তাদের জন্য কোনো সুখবর আসতে চলেছে। নীল যদিও সেন কর্পোরেশনকে বাঁচাতে সাহায্য করেছিল, কিন্তু সে কথা এখন চিত্রার মন এবং মাথা দুটো থেকেই বেরিয়ে গেল। হাই স্ট্যাটাসের স্বপ্ন দেখতে দেখতে চিত্রা কল করলো প্রণয়কে। চিত্রা আন্টি, কি চাই আপনার? কেন ফোন করেছেন আমাকে? প্রণয়ের গলাটা মোটেই ঠিকঠাক শোনালো না, কিন্তু চিত্রার তাতে কিছু এসে গেল না। সরাসরি মূল কথায় এলো চিত্রা। প্রণয়, আসলে তুমি আর আদ্রিতা দেখা করলে, কিন্তু তারপর সেটা নিয়ে আর কথাই হয়নি তোমার সাথে, তাই ভাবলাম একবার খোঁজ নেই। কি, কেমন চলছে দুজনের? চিত্রা এভাবে কথাগুলো বলল যেন কিছুই হয়নি, এমন ভাব দেখালো যেন ইতিমধ্যেই তার জামাই হয়ে গেছে প্রণয়। চিত্রা আন্টি, আমার মনে হয় যে আদ্রিতা এবং নীল দুজন দুজনকে ভালোবাসে, and they are made for each other. আমি ওদের সম্পর্ক নষ্ট করতে চাই না। এটা বলতে বলতে প্রণয় খুবই এম্বারেসড ফিল করলো। প্রণয়, তুমি ঠিক আছো তো? কি বলছো তুমি? ওই অলস নীলের সাথে তুমি নিজেকে কেন কম্পেয়ার করছো? বেশ মাখন লাগানোর মতো করে বলল চিত্রা। চিত্রা আন্টি, আমি সত্যি বলছি, আমার তরফ থেকে ওদের বেস্ট উইশেস জানাবেন প্লিজ। ওদের বলবেন আমি চাই ওরা সব সময় একসাথে থাকুক। চিত্রা খুব কনফিউজড হয়ে নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তাড়াহুড়ো করে কোনো রং নাম্বার ডায়াল করলাম না তো? না, এ তো প্রণয়। তাহলে হলোটা কি? তারপর গলা খাকরে জিজ্ঞেস করলো, প্রণয়, তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি তো? না আন্টি, আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। আচ্ছা শুনুন, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনার সাথে পরে কথা বলবো। এই বলে প্রণয় কলটা কেটে দিল। হঠাৎ প্রণয়ের কি হলো? চিত্রা কিছুই বুঝতে পারল না। সবকিছু তো একদম ঠিকঠাকই চলছিল, কিন্তু এত কম সময়ে এমন কি হলো যার জন্য পুরো ব্যাপারটা একেবারে বিগড়ে গেল? রাগে চিত্রা তার ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। তখনই কলিং বেল বাজার আওয়াজ শুনতে পেল চিত্রা। নিজের ঘর থেকে বেরিয়ে তারপর লিভিং রুম পেরিয়ে চিত্রা দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই চিত্রা দেখলো দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে আদ্রিতার বান্ধবী প্রিয়াঙ্কা। ওমা প্রিয়াঙ্কা, তুমি? এসো এসো। চিত্রা প্রিয়াঙ্কাকে ওয়েলকাম করে বসার ঘরে নিয়ে গেল। তারপর ওকে বসিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আদ্রিতা, প্রিয়াঙ্কা এসেছে। প্রিয়াঙ্কার নাম শুনে আদ্রিতা প্রায় ছুটে নিচে চলে এলো। তারপর সোফায় বসে দুই বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিতে বসলো। কিছুক্ষণ পরে হঠাৎ কিছু একটা মনে পড়লো চিত্রার। ও বেশ চিৎকার করে বলল, নীল, উপরে কি করছো? তাড়াতাড়ি নিচে এসো। এ কথা শুনে প্রিয়াঙ্কা বেশ হাসি মুখে জিজ্ঞেস করলো, নীলদা আছে নাকি বাড়িতে? যখন থেকে প্রিয়াঙ্কা নীলের আসল আইডেন্টিটি সম্পর্কে জানতে পেরেছে, সে বেশ সমীহ করে চলে নীলকে। ও আজ সকালে এসেছে। আদ্রিতাও বেশ মিষ্টি করে হেসে উত্তর দিল। মুহূর্তের মধ্যেই নীল সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। তারপর প্রিয়াঙ্কার সামনে এসে বেশ সুন্দর করে হাসলো নীল। এখন কি শুধু হাঁ করে দাঁড়িয়ে থাকবে, নাকি অতিথির জন্য কিছু খাবার ব্যবস্থা করবে? দেখতে পাচ্ছ না প্রিয়াঙ্কা এসেছে? যাও তাড়াতাড়ি ওর জন্য চা কফি কিছু একটা বানিয়ে নিয়ে এসো। চিত্রার কর্কশ আওয়াজে এই মিষ্টি মুহূর্তটা কেমন জানি তেতো হয়ে গেল, কিন্তু নীল সেখান থেকে এক পাও নড়ল না। নিজের দুই হাত পকেটে গুঁজে ঠায় দাঁড়িয়ে রইল। দেখে মনে হলো যেন সে কোনো তামাশা দেখার জন্য অপেক্ষা করছে। কিন্তু ততক্ষণে প্রিয়াঙ্কা সোফা থেকে উঠে বলল, না না, নীলদাকে এত কষ্ট করতে হবে না, আমি বাড়ি থেকে চা খেয়ে এসেছি। একটু অবাক লাগলো আদ্রিতার। সে সন্দেহ প্রকাশ করে জিজ্ঞেস করলো, প্রিয়াঙ্কা, তুই ঠিক আছিস? কোনো গন্ডগোল হয়নি তো? আরে না, সেরকম কিছুই না। কাল রাতে ঘুম কম হয়েছে, তাই মাথাটা কেমন ভারী লাগছিল, সেজন্য বাড়ি থেকে চা খেয়েই বেরোলাম। বেশ বোঝানোর মতো করে কথাগুলো বলল প্রিয়াঙ্কা। কিন্তু সব দেখে চিত্রার একটু অদ্ভুত লাগলো। প্রিয়াঙ্কার আচরণ দেখে তার হঠাৎ প্রণয়ের কথা মনে পড়ে গেল। চিত্রা মনে মনে ভাবলো, এই ইউজলেস নীলটার সাথে সবাই এত ভালো করে কথা বলছে কেন? সবাই ওকে ভয় পাচ্ছে কেন?
চিত্রা অনেক কথা চিন্তা করেও কোনো সঠিক উত্তর পেল না, তাই আরো একবার নীলকে অর্ডার দিয়ে বলল, ঠিক আছে তাহলে যাও, প্রিয়াঙ্কার জন্য কিছু ফ্রুটস কেটে দাও। চিত্রা আন্টি, এখন ফল খেলেই গ্যাস হয়ে যাবে। ওফ, আমার একটা কাজ পেন্ডিং পড়ে আছে, আমি একদম ভুলে গেছিলাম। দেখলি তো আদ্রিতা, যাকে আজ চলি রে, অন্যদিন আসবো। প্রিয়াঙ্কা দেখলো এখানে থাকলেই চিত্রা কোনো না কোনো ভাবে কিছু একটা বলবে, আর সেখান থেকে আবারও একটা ঝামেলা তৈরি হবে। তাই এসব বাহানা দিয়ে আজকের মতো বিদায় নিতে চাইলো। আরে কি হলো, আজ এত তাড়াতাড়ি যাচ্ছ? নীল মুচকি হেসে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, হঠাৎ একটা কাজ মনে পড়ে গেল, কাজটা শেষ না করলে অতীন খুব রেগে যাবে। হাত নাড়িয়ে বোঝানোর চেষ্টা করলো প্রিয়াঙ্কা। আদ্রিতা অবাক হয়ে বলল, এখনই চলে যাচ্ছিস? কিসে যাবি, গাড়ি এনেছিস? না রে, আনিনি, সার্ভিসিং এ দিয়েছি তো, সে আমি কিছু একটা পেয়ে যাব, চিন্তা করিস না। বলেই বেরিয়ে যেতে যাবে প্রিয়াঙ্কা, কিন্তু চিত্রা আবার পিছু ডাকলো। প্রিয়াঙ্কা দাঁড়াও। এ কি নীল, এখনো ঠায় দাঁড়িয়ে আছো? লজ্জা করে না? মেয়েটা একা একা বাড়ি যাবে বলছে আর শুধু দেখছো। এই প্রিয়াঙ্কা দাঁড়াও, নীল ওর গাড়িতে তোমাকে ছেড়ে দেবে। প্রিয়াঙ্কা এবার ফ্যাসাদে পড়ে গেল। আসলে নীলের মতো এত বড় স্ট্যাচারের মানুষকে বিরক্ত করতে ভয় পাচ্ছিল প্রিয়াঙ্কা। এতদিন নীলকে সদা সর্বদা হুকুম করাই ছিল চিত্রার কাজ, সেখানে নীলকে হুকুম করলেও নীল নিজের জায়গা ছেড়ে নড়ছেই না। এই দেখে খুব অবাক হলো চিত্রা। রাগে ওর গা জ্বলে উঠল। কিভাবে নীলকে ছোট করা যায়, কিভাবে নীলের সম্মানহানি করা যায়, সেই কথাই নিরন্তর ভেবে চলল চিত্রা। কিন্তু একটার পর একটা প্ল্যান ফেইল্ড হয়ে গেল, তাই ওর রাগটাও মাত্রা ছাড়িয়ে যেতে লাগলো। ডোন্ট ওয়ারি, আমি ছেড়ে দিচ্ছি, চলো প্রিয়াঙ্কা। নীল নিজেই গাড়ির চাবিটা পকেট থেকে বের করে কথাটা বলল প্রিয়াঙ্কাকে, তবে চিত্রার ভয় নয়, মনুষ্যত্বের কারণে। ঠিক আছে রে, ফোনে বাকি কথা হচ্ছে, তাহলে দেখা করিস কেমন? এই বলেই গুটি গুটি পায়ে নীলকে ফলো করতে করতে বেরিয়ে গেল প্রিয়াঙ্কা। চিত্রা আর আদ্রিতা হাঁ হয়ে রইল প্রিয়াঙ্কার কর্মকাণ্ড দেখে। চিত্রা মনে মনে ভাবলো, অদ্ভুত ব্যাপার, কি হচ্ছে এসব? সবাই এত ভয় পাচ্ছে, এত সমীহ কেন করছে নীলকে? নীল কি কোনো বড় কাণ্ড ঘটিয়েছে, তাই সবাই নীলকে এত সম্মান দেখাচ্ছে? এই কদিনে এমন কি ঘটতে পারে? চিত্রার কপালে ভাঁজ পড়ল। এদিকে গাড়িতে যেতে যেতে প্রিয়াঙ্কা নীলকে নিচু গলায় বলল, নীলদা, তোমার অসুবিধা হলে আমাকে এখানে নামিয়ে দিতে পারো, আমি কিন্তু চলে যেতে পারবো। প্রিয়াঙ্কার এক্সপ্রেশন দেখে হো হো করে হেসে উঠল নীল। সে বলল, আরে রিল্যাক্স, ওই বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি তখন আর চিন্তা নেই তোমার, আর কাউকেই প্রিটেন্ড করতে হবে না, কুল, চাপ নিও না। এই বলেই নীল পার্ক স্ট্রিটের দিকে টার্ন নিল। রাস্তাঘাটে খুব জ্যাম, সাথে বর্ষার ঠিক আগের অস্বস্তিকর গরম। যদিও প্রিয়াঙ্কা বা নীলের গরম লাগছিল না, গাড়ির নতুন এসি মেশিনে পুরো গাড়িটাই ভীষণ ঠান্ডা হয়েছিল। তবুও সিগন্যালে বসে থাকতে বিরক্ত লাগে বই কি, তাই নীল গাড়িতে মিউজিক চালিয়ে দিল। সিগন্যালগুলোও খুলছে খুব দেরিতে, তাই পার্ক স্ট্রিটের মোড়ের সিগন্যালে আটকে রইল নীলের গাড়ি। হঠাৎ বাজখাই গলায়, আরে ঘরজামাই যে, এই বলে কে যেন চিৎকার করে উঠল। নীল ডান পাশে তাকাতে দেখতে পেল পাশেই নবীন সেনের গাড়ি। নবীন সেন নীলের নতুন গাড়িটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন। কি ভাই, কোটি টাকার গাড়ি তো? হ্যাঁ, ভালো ভালো, জীবনে উন্নতি হয়েছে দেখছি। বেশ চোখ মুখ বেঁকিয়ে কথাগুলো বললেন নবীন সেন। পাত্তা দিল না নীল। ভদ্রতার খাতিরে শুধু নবীন সেনকে দেখে গাড়ির কাঁচটা নামিয়ে জোর করে অল্প হাসল, বাস ওইটুকুই। কিন্তু নবীন এত সহজে কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নন। সুন্দরী প্রিয়াঙ্কাকে দেখে বেশ বাঁকা ভাবে বললেন, কি ব্যাপার, মেয়েও জোগাড় করে নিয়েছো দেখছি, তা এটা বেশ ভালো ডিল। মেয়ের বাপের পয়সায় সবকিছু হয়ে যাবে, ভাবনা কি আর, নিজেকে কিছুই করতে হবে না। নিজেকে যতটা সম্ভব সংযত করে নীল বলল, মাইন্ড ইওর ওন বিজনেস। কিন্তু প্রিয়াঙ্কার ভীষণ বিরক্ত লাগলো। এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ও কল্পনাও করেনি। প্রিয়াঙ্কার মুখটা দেখে নীলের চোয়াল শক্ত হয়ে গেল। এইবার কি কলকাতার খোলা রাস্তায় আবার নবীনের সাথে নীলের ঝামেলা বাঁধবে, নাকি প্রিয়াঙ্কা বাধ্য হয়ে নীলের সত্যিটা জানিয়ে দেবে নবীন সেনকে? নীল, আমার সামনে তোমাকে দেখনদারি করতে হবে না, আমি সবই বুঝি। কটাক্ষের সুরে নীলকে এই কথাগুলো বললেন নবীন। আসলে নবীন প্রিয়াঙ্কাকে দেখে মনে মনে ভেবে নিয়েছিলেন যে এই স্পোর্টস কার প্রিয়াঙ্কারই হবে।
এর পাশাপাশি ওনার মাথায় একটা নোংরা চিন্তা আসতে শুরু করলো, প্রিয়াঙ্কা আর নীলের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। নীল, তোমার সত্যিই কোনো জবাব নেই। গত 2.5 বছর ধরে তুমি কিছু না করেও সেন পরিবারের টাকায় বসে খাচ্ছ, দাচ্ছ আর ঘুমাচ্ছ। আর এখন তো দেখি তুমি নিজের জন্য অন্য একটা বড়লোক মেয়েও ফাঁসিয়ে নিয়েছো। আমি তোমার এই এবিলিটি আগে কেন দেখিনি? নবীনের মনে নীলের প্রতি ঘৃণা আরো বেড়ে গিয়েছিল। আদ্রিতার পছন্দের প্রশংসা করতেই হচ্ছে, তুমি তো সেন পরিবারের হিরে। নবীন ইচ্ছে করে খুব জোরে জোরে এই কথাগুলো বলছিলেন যাতে সবাই শুনতে পায়, আর সেটাই হলো। আশপাশের সব লোকজন ওনার কথা শুনে নীলের ব্যাপারে গুজগুজ করতে শুরু করলো। আচ্ছা, তাহলে এটাই সেন পরিবারের জামাই, ঘরে ঘরওয়ালি আর বাইরে বাহারওয়ালি? আমি তো ভেবেছিলাম সেন পরিবারের জামাই অনেক বড়লোক হবে, কিন্তু এখানে তো দেখছি সে নিজের বউকে ছেড়ে কোনো বড়লোক মেয়ের সঙ্গে রয়েছে, তার পয়সাতেই ঘুরে বেড়াচ্ছে। লোকজনের মুখে নিজের ব্যাপারে এই সব কথা শুনে নীলের মুখ গম্ভীর হয়ে গেল। নীলের ঠিক পাশের সিটেই বসেছিল প্রিয়াঙ্কা। এই সব কথা শুনে নীলের থেকেও বেশি রেগে গেল সে। গাড়ি থেকে নেমে সে নবীনের দিকে এগিয়ে গেল। প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামার পরই নবীনের নজর ওর যৌবনে ভরা শরীরটার উপর পড়ল। ওকে দেখে যেন ব্যাকুল হয়ে উঠলেন নবীন। প্রিয়াঙ্কা একদম ওর কাছে চলে এলো, আর ঠিক তখনই সবাই একটা সপাটে চড়ের শব্দ শুনতে পেল। প্রিয়াঙ্কা ঠাটিয়ে চড় মেরেছে নবীনকে। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? তুমি জানো আমি কে? নবীন অবাক হয়ে জিজ্ঞেস করলো। তুমি জানো না নীলদা সেন পরিবারের জামাই? একটু সম্মান করলে তোমার গায়ে আমাকে হাত তুলতে হতো না। বড় বড় চোখ করে প্রিয়াঙ্কা কথাটা বলল। নবীনের সেক্রেটারি ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল। সেও এই ঘটনা দেখে একদম চমকে গেল। দাঁড়াও, তোমার... নবীন কথা শুরু করার আগেই প্রিয়াঙ্কা তার কথা কেটে দিয়ে বলল, আমার কি? তুমি নিজেকে খুব পাওয়ারফুল মনে করো, তাই না? হ্যাঁ, আমি মারলাম তোমায়, কি করবে? আমি তোমাকে ভয় পাই নাকি? কোনো কিছু না ভেবেই প্রিয়াঙ্কা একাই নবীনকে পাল্টা জবাব দিল। তুই জানিস না আমি কে? আমি তোর সঙ্গে কি করতে পারি তার ধারণা নেই তোর। এমন অবস্থা করব যে নিজের অস্তিত্ব সম্পর্কেই তোর ডাউট হবে। নোংরা মানসিকতার মানুষের মতো তুই তোকারি শুরু করলেন নবীন সেন। কিন্তু অপরদিকে প্রিয়াঙ্কাকে দেখে আশেপাশের সবাই হতবাক হয়ে গেল। ভাই, মেয়ে দেখেছিস? ঝাঁসির রানী একদম। তারপরই প্রিয়াঙ্কা একবার নীলের দিকে তাকালো। নীলের চোখে মুখে হাসি দেখে প্রিয়াঙ্কার কনফিডেন্স লেভেল আরও বেড়ে গেল। আর বাড়বে নাই বা কেন? রায়চৌধুরী গ্রুপের সিইও ওর সঙ্গে রয়েছে। কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজনই ছিল না প্রিয়াঙ্কার। যার নিজের অস্তিত্বের কোনো ঠিক ঠিকানা নেই, সে আমার অস্তিত্ব নিয়ে কথা বলতে এসেছে। রাগ নিয়ে কথা বলল প্রিয়াঙ্কা। সেই সময় নবীন কিছুই বলতে পারছিলেন না। নিজের সেক্রেটারির সামনে তিনি একজন মেয়ের হাতে চড় খেলেন। উপরন্তু এত লোকজনের মাঝে ওই মেয়ে তাকে একের পর এক অপমান করে যাচ্ছে। রাগে ওনার সারা শরীর জ্বলে উঠল। নবীনকে উচিত শিক্ষা দেওয়ার পর প্রিয়াঙ্কা পিছনে ফিরে নীলের গাড়ির দিকে পা বাড়ালো। গাড়িতে উঠে বসে বলল, কি নীলদা, কেমন মজা হলো বলো? খুব মজা হলো, হাসতে হাসতে বলল নীল। নীলদা, আমার মনে হয় সামনেও এরকমই ট্রাফিক জ্যাম হবে। আমাকে বাড়ি পর্যন্ত ছাড়তে হবে না। আমি তোমাকে আর বিরক্ত করতে চাই না। তোমার সময়ের দাম আছে। তার থেকে বরং তুমি আমাকে এখানেই নামিয়ে দাও, আমি উল্টো দিক থেকে অটো নিয়ে চলে যাব। প্রিয়াঙ্কা হাসি মুখে বলল, ঠিক তো, যেতে পারবে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। নীল মাথা নাড়িয়ে প্রিয়াঙ্কার কথায় সম্মতি জানালো। নীল, আমি চাইলেই আদ্রিতাকে সমস্ত কথা জানিয়ে দিতে পারি। চড় খাওয়ার পরেও নবীনের মুখে একটি তৃপ্তির হাসি দেখা গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওনার মুখের হাসি কেড়ে নিল নীল। সেদিন পার্টিতে যে শিক্ষাটা আপনি পেয়েছিলেন সেটা মনে হয় আপনি ভুলে গেছেন, তাই না? নীলের কথা শুনে নবীনের মুখে যে তৃপ্তির হাসি দেখা যাচ্ছিল তা নিমেষে মিলিয়ে গেল। এখন সেটা নীলের চোখে মুখে ফুটে উঠল। সেই সময় সিগন্যাল গ্রিন হয়ে গেল এবং নীল নিজের গাড়ি নিয়ে ফুল স্পিডে বেরিয়ে গেল। যদি এই গাড়িটা ওই মেয়েটার হতো তাহলে ও অটো করে যেত না। তার মানে এই গাড়িটা নীলের। আদ্রিতা নিশ্চয়ই নিজের ক্ষমতার দৌলতে সেন পরিবারের পয়সা দিয়ে এই গাড়িটি কিনে দিয়েছে এই অপদার্থটাকে। নীলকে বেরিয়ে যেতে দেখেই নিজের মনে বিড়বিড় করতে লাগলেন নবীন সেন। এই গাড়িটা নীল গতকালই কিনেছিল, এর সঙ্গে সেন পরিবারের কোনো সম্পর্ক নেই। নীল বাড়ি যাবে বলেই ভাবছিল,
কিন্তু আজ চিত্রা যেভাবে নীলের সঙ্গে ব্যবহার করেছে সেই কথা ভেবে নীলের আর বাড়িতে ফিরতে ইচ্ছা করলো না। নীল নিজের গাড়িটা অফিসের দিকে টার্ন করলো। অফিসে পৌঁছে সে সোজা নিজের কেবিনে গিয়ে আদ্রিতাকে মেসেজ করলো যে সে আজ রাতে বাড়িতে ফিরবে না। সেই সময় সেক্রেটারি নন্দিতা হাতে দুটো বাক্স নিয়ে নীলের সামনে হাজির হলো। ওই দুটো বাক্স এক এক করে টেবিলের ওপর রেখে সে বলল, স্যার, হোটেল প্রাইম স্টারের মিস্টার কুশল এবং দাশগুপ্তা কোম্পানিজ ওনার মিস পৃথা এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। ওরা বললেন যে এগুলো আপনার গিফট। পৃথা আর কুশল, এই বলে নীল কিছু একটা ভাবতে লাগলো। হ্যাঁ স্যার, মাথা নাড়িয়ে বলল নন্দিতা। কুশল আর পৃথার কথা ভেবে নন্দিতাও খুব উত্তেজিত হয়ে পড়েছিল। পাশাপাশি তারা নীলের জন্য কি পাঠিয়েছে সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। কিন্তু নন্দিতার উপহার দেখার ইচ্ছেটা নীল পূরণ করলো না। ঠিক আছে, বুঝতে পেরেছি, পরে খুলে দেখছি, যাও নিজের কাজ করো, হাত নেড়ে নম্রভাবে বলল নীল। নীলের খুব ভালো করে মনে আছে যে কুশল ওকে আগেও একটি পিল পাঠিয়েছিল, আর সেই পিল খাওয়ার পর ওর শরীরে অনেক পরিবর্তন এসেছে। এইসব ভাবতে ভাবতে কুশলের পাঠানো বাক্সটা খুলল নীল, যার মধ্যে আরও একটি পিল দেখতে পেল নীল, এবার লাল রঙের। সেটা দেখেই নীলের মাথা ঘুরতে লাগলো। আগেরবার তো নীল ওই পিলের বিষয়ে কিছুই জানতো না, কিছু ভাবনা চিন্তা না করেই সে ওই পিল খেয়ে নিয়েছিল। কিন্তু এবার নীল ওই লাল রঙের ওষুধটার ফাংশনগুলো ভালো করে বুঝতে চাইল। তাই সে তখনই কুশলকে ফোন করলো। কল কানেক্ট হওয়ার পরই নীল বলে উঠল, কুশল, তুই কি এখন ব্যস্ত আছিস? না ভাই, একদম না, বল না কি হয়েছে। সঙ্গে সঙ্গেই জবাব দিল কুশল। নীল এবার বলল, তুই এবারও একটা নতুন পিল পাঠিয়ে দিয়েছিস। এটা তো বল যে এই পিলটা আমার কোন কাজে লাগবে, এই পিল খেলে শরীরে কি প্রভাব পড়বে? নীল, আমি তোকে আগেও একটা পিল দিয়েছিলাম না, কিন্তু যেই পিলটার কথা তুই এখন বলছিস তার মেডিসিনাল প্রপার্টিজ আগের পিলের থেকে বেশি ভালো। খেয়ে নে, এটা তোর শরীরের জন্য খুবই প্রফিটেবল হবে। ধীরে ধীরে বলল কুশল। যা, গিয়ে নিজের কাজ কর। বন্ধুকে খানিকটা ধমক দিয়েই ফোনটা রাখলো নীল। কেন জানি হঠাৎ করে নীলের মাথায় খুব যন্ত্রণা হতে লাগলো। ফোনটা রাখার পরও নীল ওই ওষুধটার দিকেই তাকিয়েছিল। প্রথমবার সেই পিলটা খেয়ে নীল কি ফিল করেছিল সেটা এখনো পর্যন্ত সে ভুলতে পারেনি। আর এখন কুশল তার জন্য অন্য আরেকটি পিল পাঠিয়ে দিয়েছে। এটা খাবো কি খাবো না, পিলটা দেখতে দেখতে নীল ব্যাকুল হয়ে উঠল। কিন্তু ও ভেবে দেখলো, কুশল কেন ওর ক্ষতি করতে চাইবে? এই ভাবতে ভাবতে সে ওই লাল রঙের পিলটা তুলে নিজের মুখে পুরে নিল। এইবারও পিলটা খাওয়ার জন্য জলের দরকার পড়ল না। জিভে রাখতেই পিলটা মিলিয়ে গিয়ে গলা দিয়ে বেয়ে সেটা নিচে নেমে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই নীলের মনে হলো তার পুরো শরীরে যেন আগুন লেগেছে, পুরো শরীর জ্বলে যাচ্ছে। ওর মাথায় খুব যন্ত্রণা হতে লাগলো। কাঁপতে কাঁপতে ও মাটিতে পড়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই নীল নিজের জ্ঞান হারালো। আধ ঘন্টা পরে যখন নীলের হুঁশ ফিরল, তবে সে বুঝতে পারলো যে এবার তার আগের বারের মতো শরীরে খারাপ করেনি। মনে মনে সে ভাবল, কুশল, এবার তোকে যে ওই পিলটা দিয়েছে সে তোকে বোকা বানায়। মনে হচ্ছে এটা আসল পিল। সেই সময় নীলের ফোন বেজে উঠল। ঘাবড়ে গিয়ে সে ফোনটা তুলে বলল, হ্যালো হ্যালো হ্যালো। নীলের সঙ্গে কথা বলতে পারি? একজন মেয়ের মধুর আওয়াজ শুনে নীল অবাক হয়ে গেল। কে বলছেন? নীল কনফিউজড হয়ে জিজ্ঞাসা করলো। আমি শালিনী মিত্র বলছি, হোটেল প্রাইম স্টারে আমাদের দেখা হয়েছিল। এই শুনে নীলের সেই সুন্দর মহিলার কথা মনে পড়ে গেল, যে কল্যাণীর জন্মদিনের পার্টিতে এসেছিল, যার জন্য ওই নবীন নীলের সঙ্গে বসার জায়গা নিয়ে ঝামেলা করেছিল। ও হ্যাঁ, শালিনী বলো, হঠাৎ আমাকে কি মনে করে? নীলের মনের মধ্যে অনেক প্রশ্ন উঠতে লাগলো। ও বুঝতে পারলো না হঠাৎ শালিনী কেন ওকে ফোন করেছে। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে ওই দিন কল্যাণী ম্যাডামের জন্মদিনে ওই অ্যান্টিক তরোয়ালটা তুমিই এনেছিলে? নীলকে জিজ্ঞাসা করলো শালিনী। হ্যাঁ, কেন? নীল এখনো কিছুই বুঝে উঠতে পারল না। এটা সত্যি যে ওই দিন কল্যাণীর জন্মদিনের পার্টিতে নীল ঠাম্মার জন্য একটি অ্যান্টিক তরোয়াল নিয়ে এসেছিল, কিন্তু সেই বাক্স দেখে আদ্রিতা সেটা সবার নিচে রাখতে বলেছিল। তারপর একের পর এক ঝামেলা হওয়া শুরু হলো। বিজন এসে নতুন তামাশা শুরু করলো। তারপরে তো নীল নিজেই বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে। কিন্তু যাওয়ার সময় নীল ওই অ্যান্টিক তরোয়ালটি নিয়ে চলে গিয়েছিল। কাউকে সে কথা জানতে দেয়নি সে। কিন্তু তার হদিশ এই শালিনী কিভাবে পেল সেটা নীল বুঝে উঠতে পারল না।
ওই তরোয়ালটা কি এখনো তোমার কাছে আছে? শালিনী ভীষণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, ওই তরোয়ালটা তো কোনো কাজের নয়, তোমার কি ওই তরোয়ালের প্রতি কোনো ইন্টারেস্ট আছে নাকি? জিজ্ঞেস করলো নীল। নীল, মনে হয় সেন পরিবারের সদস্যরা এই ব্যাপারে কিছু জানে না, কিন্তু এর মানে এই নয় যে সবাই বোকা। আমি হলপ করে বলতে পারি যে তোমার কাছে যে তরোয়ালটি রয়েছে সেটি রাজা বীরভদ্র রায়ের, যিনি 11th সেঞ্চুরিতে রাজত্ব করতেন। এবার শালিনীর টোন খুবই সিরিয়াস হয়ে গেল। এ কথা শোনার পর নীলও অবাক হয়ে গেল। সে আশা করেনি যে শালিনী তাকে এরকম কিছু বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তো তুমি আমার থেকে ঠিক কি চাও? ইন্টারেস্ট দেখিয়ে জিজ্ঞাসা করলো নীল। চিন্তা করো না, আমি ওই তরোয়ালটা চাই না। আমি শুধু ওই তরোয়ালের কয়েকটা ছবি তুলতে চাই, একবার ওই তরোয়ালটা নিজের হাতে নিয়ে দেখতে চাই। শালিনী এবার খুবই গম্ভীর হয়ে কথাটা বলল। আচ্ছা, তা কবে দেখবে বলো? নীল জিজ্ঞেস করলো। সত্যি? যদি তুমি ফ্রি থাকো তাহলে এখনই আমার অ্যান্টিক স্টোরে আসতে পারো। আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি চলে এসো। এক্সাইটেড হয়ে বলল শালিনী। আসলে শালিনী ভেবেছিল নীল ওকে সঙ্গে সঙ্গেই না করে দেবে, কারণ ওই দিন নবীন নীলের সাথে যা করেছিলেন সেই ঘটনার সঙ্গে শালিনীও জড়িত ছিল। এই রকম পরিস্থিতিতে নীল কেনই বা শালিনীকে ওই তরোয়াল দেখাবে যা শুধু লেজেন্ডদের কাছে রয়েছে? ওই তরোয়ালটা খুব কম লোকই নিজে চোখে দেখেছিল। শুধুমাত্র বইয়ের পাতায় এই তরোয়ালের কথা পড়েছিল, কারো কাছে ওই তরোয়ালের কোনো ছবি ছিল না। নীল মনে মনে ভাবল, আদ্রিতাকে তো জানিয়েই দিয়েছি যে আসবো না, তাহলে একবার শালিনীর ওখান থেকেই ঘুরে আসা যাক। কি হবে যখন নীল শালিনীর অ্যান্টিক স্টোরে যাবে? ওখানে কি নতুন কোনো ঘটনা ওর জন্য অপেক্ষা করে রয়েছে? এটা কারো কোনো ষড়যন্ত্র নয় তো?